এক্সাম পাস করেছে। এবং আজকে আমাদের যেই ক্লাসটা, এটা মূলত লাস্ট জুলাই সেশনের অস্কির যে টপিক ডিসকাশন মেইনলি আমরা করব। আর এখানে হচ্ছে টপিক ডিসকাশন করার আগে আমাদের অস্কি রিলেটেড কিছু জিনিস আসলে যে জানা দরকার, সেগুলো নিয়ে অল্প করে কিছু কথাবার্তা বলবো। যেমন ধরেন, আসলে আমাদের যেই রিটেন এক্সামটা হয়, রিটেন এক্সাম থেকে অস্কির ডিউরেশনটা কতদিন থাকে, প্রিপারেশন কি রিটেনের পরে অস্কি প্রিপারেশন নিলে কি হয় নাকি আগে থেকে নিতে হয়, বা এর মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, এটা নিয়ে অল্প কিছু কথাবার্তা আমরা বলবো। যেটা আপনার আমাদের রিটেন এক্সাম যেটা, এটা মূলত মেইনলি আপনার যেদিন শেষ হয় তার থেকে দেখা যাচ্ছে মোটামুটি 1 সপ্তাহ পরে আপনার হচ্ছে আমাদের এরকম অস্কির ডেটটা থাকে। তো দেখা যাচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যে আমাদের রিটেনের রেজাল্টের যে টেনশনটা আমাদের ভিতরে থাকে, এটা নিয়ে আসলে অস্কির প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। এই জন্য আসলে আমাদের উচিত যে আগে থেকেই যখন জেনেসিসে আমাদের ক্লাসগুলো হয়, সাথে সাথে যদি আমরা অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখন আমরা আসি যে আমরা যে আপনার অস্কির যে আমাদের ইয়াটা আপনার হচ্ছে বুক লিস্টটা, অস্কির জন্য আমরা কি কি বই আসলে পড়বো, আমরা কি কি বই কিনবো। এখন দেখেন, প্রসিডিউরের জন্য আমরা ইনটেকের বই আছে আমাদের 2টা পার্ট, এই 2টা পার্ট আমাদের লাগবে। কাউন্সিলিং এর জন্য আপনার জেনেসিসে বাংলা কাউন্সিলিং বই যেটা আছে, এটা আমাদের লাগবে। আর স্ট্যাটিক কোশ্চেন বা আপনার আল্ট্রাসোনোগ্রাম বা সিটিজি, এগুলো দেখার জন্য, কোশ্চেন দেখার জন্য আমাদের অস্পিকেয়ার জেনেসিসের যেটা, এটা হলেই চলবে। দেন আমরা আসি আমাদের জুলাই 2024 আসা যে টপিক গুলো আমাদের এসেছিল, কোন কোন স্টেশন থেকে কয়টা কোশ্চেন এসেছিল, এগুলো আমরা একটু দেখবো। তো প্রসিডিউর, যেমন প্রসিডিউরের স্টেশন ছিল আমাদের হচ্ছে 6টা টোটাল, কাউন্সিলিং এর স্টেশন ছিল একটা, স্ট্যাটিক থেকে 2টা স্টেশন ছিল, পার্টোগ্রাফের একটা স্টেশন ছিল, আইওই যেটা, এটার হচ্ছে 5টা স্টেশন ছিল। এখন যেটা যে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন অস্কির মার্ক ডিস্ট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের পরীক্ষা হয় অস্কিতে। এখানে আপনার মোটামুটি 8টার মধ্যে বিসিপিএস এ থাকতে হয়। বিসিপিএস এ থাকার পরে আপনার 9টা থেকে এক্সাম শুরু হয়। এক্সাম শুরুতেই আপনার হচ্ছে 10টা স্টেশন আমাদেরকে ফেস করতে হয়। এই 10টা স্টেশনে আপনার 5 মার্কস করে প্রত্যেকটা স্টেশনে থাকে, আর প্রত্যেকটা স্টেশনের টাইম থাকে 5 মিনিট করে। এই যে আমাদের এই সেশনে আপনার এই 10টা স্টেশন ছিল, কিন্তু এই যে প্রথম যে 4টা আমি দেখালাম, যে প্রসিডিউর, কাউন্সিলিং, স্ট্যাটিক, পার্টোগ্রাফ, এই 10টা আমাদের প্রথম যে স্টেশন 10টা ছিল, এটার মধ্যে ছিল। দেন আমাদের 1 ঘন্টা থেকে আপনার 1.5 ঘন্টার মতো একটা ব্রেক ছিল। ব্রেকের পরে আমাদের এই যে আইওই যে 5টা স্টেশন, এই 5টা স্টেশন আমাদের ফেস করতে হয়েছিল। এই 5টা স্টেশনে আপনার 10 মিনিট করে সময় ছিল, আর আপনার 10 মার্কস করে প্রত্যেকটা স্টেশন ছিল। এখন ডিটেলস, আইওই নিয়ে ডিটেলস কথাবার্তা আমরা একটু পরে বলবো। আর বাকিগুলো যেগুলো আমরা জানি, এমবিবিএস লেভেলে আমরা যেই আপনার অসপি এক্সাম গুলা দিয়ে এসেছি, মোটামুটি একই রকম। এখন আসি আমাদের আসলে কোন যেমন প্রসিডিউর থেকে কি কি স্টেশন আমাদের ছিল। আমাদের হচ্ছে যেমন ফোর্সেস ডেলিভারি ছিল, এবার এমভিএ ছিল, ক্যাথেটারাইজেশনের প্রসিডিউর ছিল, ভার্টিক্যাল ম্যাট্রিক্সের একটা প্রসিডিউর ছিল, নিওনেটাল রিসাসিটেশন একটা প্রসিডিউর ছিল, ক্যাঙ্গারু মাদার কেয়ারের একটা প্রসিডিউর ছিল। তো আপনার এখানে যেটা হয় কি, যে আপনি যে সব প্রসিডিউরই করে যাবেন, কমন পাবেন, এরকম হয় না আসলে। আপনাদের দেখা যাচ্ছে কিছু কমন পড়বে, কিছু জিনিস কমন পড়বে না। তো তবে এমন হয় না যে আপনি এমন কিছু জিনিস আসে না যে আপনি কখনো দেখেননি বা কখনো শোনেননি, এমন কিছু আসে না। আর প্রসিডিউরে আমরা পরে দেখিয়ে দেব আপনার প্রি প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, এইগুলা আসলে একটা আপনার এরকম ভাগ আছে। তো প্রসিডিউর স্টেশন গুলোতে প্রি প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, এগুলো মোটামুটি বলে আসলে অনেকটা মার্কস কভার করে। হ্যাঁ,
দেন আমরা আসি হচ্ছে আমাদের কাউন্সিলিং স্টেশন থেকে। এবার মাত্র কাউন্সিলিং এ একটা স্টেশন ছিল, সেটা হচ্ছে অ্যানেনকেফালি। স্ট্যাটিকের দুইটা স্টেশন ছিল, একটা ক্র্যাক নিপেল নিয়ে আর একটা হচ্ছে আপনার জেনিটাল ওয়ার্ড নিয়ে। এখানে দুইটা ছবি মেইনলি ছিল আর হচ্ছে কোশ্চেন ছিল। এগুলো মোটামুটি আপনার ছবি প্লাস কোশ্চেন মিলালেই আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, বাকি আনসার গুলো সোজাই থাকে। এখন আসি এই যে আইওই। আইওইটা আসলে আইওই থেকে এবার আমাদের হচ্ছে এই যে পাঁচটা স্টেশন বললাম, পাঁচটা স্টেশন ছিল। আইওইটা আসলে আপনার অস্কি হিসেবেই আমরা যে বিসিপিএস অস্কি হিসেবেই আইওই কে নেওয়া হয়, অস্কির মধ্যে পড়ে। কিন্তু এটা আসলে আপনার মোটামুটি ভাইভা এক্সামের মতো থাকে এক্সামটা। এটা আপনি প্রত্যেকটা স্টেশনে যাবেন, আপনার প্রত্যেকটা স্টেশনে একজন করে ম্যাডাম বসা থাকবে। আপনি হচ্ছে যাবেন, ম্যাডামের সামনে বসবেন, বসার পরে আপনার সামনে একটা সিনারিও থাকবে। এই সিনারিওটা আপনাকে ফার্স্টে পড়তে বলা হবে। আপনি সিনারিওটা পড়ার পরে দেন ম্যাডাম আপনাকে কোয়েশ্চেন করা শুরু করবে। কোয়েশ্চেন কিন্তু সবার জন্য সেম থাকবে। হ্যাঁ, যে হচ্ছে আপনি ম্যাডামের হাতে যে চেকলিস্টটা থাকবে সেই চেকলিস্ট অনুযায়ী ম্যাডাম হচ্ছে কোয়েশ্চেন করবে। তো ওই অনুযায়ী আমাদের আনসার দিতে হবে। আর এই যে আইও স্টেশনে আমাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে যে ম্যাডাম যেটা আমাদের জিজ্ঞেস করবে সেটা যতটুকু আমরা জানি সেটা সম্পর্কে ততটুকুই বলে যেতে হবে। কারণ আমরা জানি না যে ম্যাডামের হাতে যে চেকলিস্টটা আছে সেই চেকলিস্টে কতটুকু আছে আর কতটুকু নেই। ধরেন আপনি যে কোনো একটা হিস্ট্রি নিতে বললো, আপনাকে তো হিস্ট্রির এগেনস্ট আপনি 10টা পয়েন্ট বললেন। 10টা পয়েন্টের মধ্যে ম্যাডামের হাতে যে চেকলিস্ট আছে সেখানে দেখা যাচ্ছে আপনার 6টা নেই, আর হচ্ছে 4টা আপনি ঠিক বলেছেন বাট ওনাদের চেকলিস্টে নেই। তাহলে কিন্তু আপনি 6টার মার্কস পাবেন। আর ম্যাডামের হাতে যে 10টার মধ্যে 4টা আপনি বললেন না, ওই 4টার মার্কস আপনি পাবেন না, আর যেটা আপনি এক্সট্রা 4টা বললেন সেটারও মার্কস পাবেন না। এই জন্য যতটুকু পারবো জানবো আমরা পুরাটাই বলে আসবো, কারণ 10 মিনিট টাইম কিন্তু অনেক এই আইও স্টেশনের জন্য। তাহলে আইও স্টেশনে এই যে ডিপ ট্রান্সভার্সারেস নিয়ে একটা আইও স্টেশন ছিল, অ্যানিমিয়া নিয়ে ছিল, হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি নিয়ে একটা স্টেশন ছিল, কন্ট্রাসেপশন নিয়ে একটা স্টেশন ছিল, আর হচ্ছে ইউবির একটা স্টেশন ছিল। এখন আমরা আসি আমাদের ফার্স্ট আইওর একটা স্টেশন যেটা ছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। যেমন ধরেন এখানে হচ্ছে আমি গিয়ে যখন বসলাম তখন আমার সামনে এই সিনারিটাই ছিল যে a 20 years old married woman come to you with a history of 8 weeks amenorrhea with pervaginal bleeding. দেন ম্যাডাম আমাকে কোয়েশ্চেন করলো যে হচ্ছে তোমার ডায়াগনোসিস কি। আমি কিন্তু এখানে ডিডি লিখেছি, ম্যাডাম আসলে আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার ডিডি কি। ম্যাম জাস্ট আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার ডায়াগনোসিস। তো আমার ফার্স্টে দেখে মানে মাথায় কাজ করলো যে হচ্ছে এটা হচ্ছে অ্যাবর্শন। তো ম্যাডামকে বললাম অ্যাবর্শন। তখন ম্যাডাম বললেন যে আচ্ছা অ্যাবর্শন, আর কি মনে হচ্ছে তোমার, মানে আর কি হতে পারে। তখন আমার মনে হলো যে ম্যাডাম তো ডিডি শুনতে চাচ্ছে। তাহলে আমরা জানি যে হিমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, ডিডি, একটুপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, আর এখানে মোটামুটি সিনারিও দেখে আপনার হচ্ছে বলতে পারে যে ইমপ্লান্টেশনাল ব্লিডিংও হতে পারে। তো দেন ম্যাডামের কোয়েশ্চেন ছিল যে কিভাবে ম্যানেজমেন্ট কি হবে পেশেন্টের। তো আমরা জানি যে যেকোনো জিনিসের ম্যানেজমেন্ট বলতে আমরা হচ্ছে সেই ডিজিজের হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করবো, ট্রিটমেন্ট দেবো। তো হিস্ট্রির মধ্যে আমি কি নিব, হিস্ট্রির মধ্যে যে কোনো হিস্ট্রি নিতে গেলে আমাদের মাথায় থাকতে হবে যে আমরা সেটার হচ্ছে কজ আর হচ্ছে সিমটম, এই দুটা জিনিস চিন্তা করে আমি হিস্ট্রি নিতে থাকবো। হ্যাঁ, তাহলে এটা যেহেতু আপনার মোটামুটি গাইনোকোলজিক্যাল কেস হিসেবে আমি চিন্তা করছি, তাহলে আপনার আমি মিস্ট্রাল হিস্ট্রিটা নেব। এখন মিস্ট্রাল হিস্ট্রির মধ্যে যে এইটিস কিনা তার এমনই রিলেটেড এইটিস কিনা আমি কনফার্ম হয়ে যাব যে তার এলএমপি জিজ্ঞেস করবো। আর মিস্ট্রাল সাইকেল যে তার রেগুলার ছিল না ইরেগুলার ছিল। আমরা জানি যে রিপ্রোডাক্টিভ এজে কোনো ওমেনের যদি আপনার মিস্ট্রাল সাইকেল রেগুলার থাকে এবং সে অ্যামেনোরিয়ার হিস্ট্রি নিয়ে আসে, তাহলে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে প্রেগন্যান্সি। দেন আমি অফ হিস্ট্রি নিব। অফ হিস্ট্রির মধ্যে আমি নিব যে হচ্ছে তার ম্যারিড ফর কত ইয়ার্স। তাহলে আমরা জানি যে হচ্ছে একটুপিক প্রেগন্যান্সির একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার সাফার্টিলিটি।
তারপরে আমি ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমার হচ্ছে তার প্যারা যেটা এটা লাগবে। দেন আমি হিস্ট্রি নিব, যেহেতু আমি প্রেগনেন্ট, তাকে প্রেগনেন্ট চিন্তা করছি, তাহলে যে তার কোনো মর্নিং সিকনেস এর হিস্ট্রি আছে কিনা। দেন এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা পেশেন্টের, এটা আমি হিস্ট্রি নিব। এখন লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, পেইনের সাথে কেমন পেইনটা, পেইনের নেচারটা কেমন, এটাও আমি জিজ্ঞেস করে ফেলবো যে পেইনটা একটা কন্টিনিউয়াস পেইন, নাকি হচ্ছে সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন, নাকি আপনার হচ্ছে ডাল একটা পেইন, বা হচ্ছে আপনার একটা ভ্যারিং ডিগ্রি অফ পেইন, যেমন মোলার প্রেগনেন্সিতে থাকে। তো এইটা মোটামুটি আপনার হচ্ছে শুনে আমি একটু আইডিয়া করতে পারবো। যেমন সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন যেটা বললাম, এটা আপনার একটোপিক প্রেগনেন্সিতে থাকে। প্লেটেন অ্যাবর্শনে দেখা যাচ্ছে ডাল একটা পেইন থাকতে পারে, পেইন নাও থাকতে পারে। আবার ইনএভিটেবল অ্যাবর্শনে বলবে যে পেইন হচ্ছে ছিল প্রথমে অল্প, তারপরে অ্যাগ্রাভেট করেছে। তো আবার ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা বলবে যে কন্টিনিউয়াস একটা তার পেইন আছে। দেন আমি আসি পারভাইজানাল ব্লিডিং এর তার হিস্ট্রি নিব, যে ব্লিডিংটা আসলে কেমন। হ্যাঁ, যে হচ্ছে আমরা জানি যে স্লাইড ব্লিডিং যদি পেশেন্ট বলে, তাহলে আমি মোটামুটি আপনার থ্রেটের অ্যাবর্শনের দিকে যেতে পারে। তারপরে আপনার ইনকমপ্লিট একটোপিক প্রেগনেন্সির দিকে যেতে পারে। তারপরে সে যদি প্যাসেজ অফ গ্রেপ লাইক স্ট্রাকচারের হিস্ট্রি দেয়, তাহলে হচ্ছে ধরেন মোলার প্রেগনেন্সির দিকে যেতে পারে। তারপরে প্যাসেজ অফ ফ্লেশি মাসের যদি হিস্ট্রি দেয়, সেখান থেকে আমরা কমপ্লিট বা ইনকমপ্লিট অ্যাবর্শনের ডায়াগনোসিসে আসতে পারি। তারপরে আর কি হিস্ট্রি নিব, আমি পেশেন্টের হচ্ছে কন্ট্রাসেপশনের হিস্ট্রি নিব, যে সে কি ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করে। কারণ আমরা জানি যে একটোপিকের আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইন্টারনেট কন্ট্রাসেপটিভ ডিভাইস। এবং হিস্ট্রি অফ টেকিং অ্যাবর্টিফিশিয়াল এজেন্ট, এটার হিস্ট্রি নিব। দেন আমরা আসি যে পেশেন্টের এক্সামিনেশন করবো। এখন এক্সামিনেশন আমরা জানি, এক্সামিনেশন আন্ডারে আমি ফার্স্টে জেনারেল এক্সামিনেশন করবো, তারপরে হচ্ছে পার অ্যাবডোমিনাল করবো, পার ভ্যাজিনাল এক্সামিনেশন করবো। এখন জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি পেশেন্টের হচ্ছে পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, টেম্পারেচার দেখবো, অ্যানিমিয়া দেখবো। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আপনার অ্যাবডোমেনটা কেমন আছে, যে টেন্স, টেন্ডার অ্যাবডোমেন কিনা, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন কিনা, বা ইউটেরাসটা আমি ফিল করার চেষ্টা করবো, বা কোনো অ্যাবডোমেনে কোনো লোয়ার অ্যাবডোমেনে কোনো মাস পাচ্ছি কিনা সেটাও দেখবো। কারণ আমরা জানি যে ক্রনিক যে ইক্টোপিক গুলো, ওখানে হচ্ছে আমরা একটা লোয়ার অ্যাবডোমিনাল মাস পেতে পারি অনেক সময়। তারপরে আপনার আমি পারভেজানাল এক্সামিনেশন করবো। পারভেজানাল এক্সামিনেশনে আমি কি দেখবো, ফার্স্ট ইন্সপেকশন করে দেখবো যে ব্লিডিং যেটা বলবো, ব্লিডিং আদৌ আছে কিনা, থাকলে কেমন। দেন আমি পারস্পেকুলাম এক্সামিনেশন করতে পারি, যে অসটা কেমন, প্রোডাক্ট কোনো প্রোডাক্ট হ্যাঙ্গিং আছে কিনা। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করতে পারি, আমি দেখতে পারি যে সাইজ অফ দ্য ইউটেরাসটা কেমন। তারপরে আপনার হচ্ছে ফর্নিক্স টেন্ডার কিনা, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস আছে কিনা, এগুলো দেখতে পারি। আর ইনভেস্টিগেশন কি করতে পারি, ইনভেস্টিগেশনের মধ্যে আমি আপনার ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস আর হচ্ছে ফর ম্যানেজমেন্ট পারপাস কিছু ইনভেস্টিগেশন করতে পারি। কনফার্মেশন অফ ডায়াগনোসিস এর মধ্যে আপনার আমি তো ফার্স্ট সিরাম বেটা সিজি দিব, এবং বেটা সিজি যদি আপনার সেন্টারে অ্যাভেলেবেল না থাকে, বা হচ্ছে ডিলে রিপোর্ট আসতে ডিলে হয়, তাহলে আমরা ওকে বেড সাইড ইউরিন পিটি করাবো। দেন আপনার আমি ম্যানেজমেন্ট একটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল হচ্ছে 800 গ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন দিব। আর ম্যানেজমেন্ট পারপাসে আমি যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ব্লাড গ্রুপিং আর টাইপিং করাবো, আরবিএস করতে দিব, তারপরে এইচবিএসজি করতে দিব, পেশেন্টের টিএইচএইচ 84 করতে দিব, ইউরিন আরএমএ করতে দিব, এগুলো আমি করতে দিব। তো নেক্সট ম্যাডামের যে কোয়েশ্চেনটা ছিল, যে ধরো তোমার কাছে পেশেন্টটা আসলো, পেশেন্টটা তোমার অন জেনারেল এক্সামিনেশন তুমি পেলা যে পেশেন্টটার যে ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্টার বিপি হচ্ছে 80-40, আর টেন স্ট্যান্ডার্ড অ্যাবডোমেন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর পার ভাইজানাল এক্সামিনেশন, তুমি সার্ভাইকাল মোশন টেন্ডারনেস পেলা। এখন তোমার ডায়াগনোসিস কি হবে? তো তখন আমি বললাম, ম্যাডাম রাপচার একটোপিক প্রেগন্যান্সি উইথ শক। এখন ম্যাডাম বলো, তাহলে তোমার ফার্দার ম্যানেজমেন্ট কি হবে? তো ফার্দার ম্যানেজমেন্ট তাহলে আমরা জানি যে এখানে আমাদের ম্যানেজমেন্ট আসবে রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি। হ্যাঁ, এখানে কিন্তু রিসাসিটেশন ফলোড বাই ল্যাপারোটমি হবে না। আমি রিসাসিটেশন করবো পেশেন্টটাকে, পাশাপাশি আমি পেশেন্টটাকে হচ্ছে আপনার ল্যাপারোটমির জন্য রেডি করতে থাকবো। এখন
আপনার আমরা জানি যে রিসাসিটেশনে আমি এবিসি অ্যাপ্রোচে যাব পেশেন্টকে ফার্স্টে, তারপরে ক্যাথেটারাইজেশন করব, ইউরিন আউটপুট যেটা এটা হচ্ছে মনিটর করব, পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবো অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, অ্যাবাউট হার ডায়াগনোসিস, a huge amount of blood transfusion may need, patient may need ICU support, এগুলো দিয়ে আমি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবো এবং হচ্ছে ইনফর্ম রিটেন কনসেন্ট নিবো পেশেন্ট পার্টির কাছ থেকে। আর হচ্ছে দেন আমি হচ্ছে পেশেন্টকে তো ল্যাপারোটমির জন্য হচ্ছে রেডি করলাম। এখন বিফোর অপারেশন আমি ইনসিশন দেওয়ার আগে কি করবো, ইনসিশন দেওয়ার আগে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া যে পেশেন্টকে হচ্ছে অ্যানেস্থেসিয়া দিব, দেন আমরা ল্যাপারোটমি শুরু করবো। ল্যাপারোটমি আমি যখন পেরিটোনিয়াল ইনসিশন দেবো, পেরিটোনিয়াল ইনসিশন দেওয়ার পরে আমি কি করবো, পেরিটোনিয়াল ইনসিশন দেওয়ার পরে আমি যেই পেরিটোনিয়ামে যে ক্লটেড ব্লাড গুলা পাবো ওগুলো হচ্ছে রিমুভ করে ফেলবো। তারপরে আমি যেই পেরিটোনিয়ামে যেই ব্লাড কালেকশন থাকবে ওইটা আমি হচ্ছে সাকশন দিয়ে সাকশন দিব, যাতে আমার হচ্ছে ফিলটা মোটামুটি ক্লিয়ার হয়, যাতে আমি আমার যেই একটোপিকের সাইড যেটা সেটা যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। দেন আমি ইউটেরাসটা গ্রাফস করে আমি একটোপিক সাইড আইডেন্টিফাই করবো অ্যান্ড হচ্ছে ক্ল্যাম্প করবো। দেন আমি অপোজিট সাইড ওভারি অ্যান্ড আপনার টিউব যেটা এটা হেলদি আছে কিনা দেখবো। দেখার পরে আমি দেখবো যে যদি এক্সটেন্সিভ ড্যামেজ যদি হয় আমার রাপচার সাইডটা, তাহলে আমি হচ্ছে সালপিংগেক্টমি করে দিব। মোটামুটি যে আমার এই পুরোটা স্টেশনে মোটামুটি এই কোশ্চেন গুলাই ফেস করতে হয়েছে। আর হচ্ছে আমি মাঝখানে হচ্ছে আপনার দেন হচ্ছে সালপিংগেক্টমি করার পরে আপনার হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিব, একটা ড্রেন টিউব দিয়ে আসবো। এই মোটামুটি আপনার এখান থেকে এই কোশ্চেন গুলাই ছিল। দেন আমরা আসি যে পরের একটা আইও স্টেশন। এই স্টেশনে আপনার হচ্ছে কন্ট্রাসেপশন নিয়ে হচ্ছে কোশ্চেনটা মেইনলি ছিল। এখানে গিয়ে আপনার এই সিনারিও ছিল 26 years old lady has delivered a baby per vaginally 6 weeks back. How will you select contraceptive method for her? দেন হচ্ছে আমার নেক্সট আনসার ছিল যে হচ্ছে কাউন্সিলিং। আমি ফার্স্টে কন্ট্রাসেপশনের জন্য আমি কাকে কাউন্সিলিং করবো, কাউন্সিলিং করবো আমি বোথ মাদার অ্যান্ড হচ্ছে অ্যান্ড হাজব্যান্ড, দুজনকে আমার কাউন্সিলিং করতে হবে। আর টাইমিং অফ কাউন্সিলিংটা আসলে আমার হচ্ছে কখন হবে, আমরা জানি যে আইডিয়ালি এটা হচ্ছে প্রি কনসেপশনাল পিরিয়ডে আমি পেশেন্ট বা তার হাজব্যান্ডকে কাউন্সিলিং করবো, এবং অ্যান্টিনেটাল কেয়ারে যখন আমার কাছে পেশেন্ট আসবে তখন আমি কাউন্সিলিং করবো। দেন আমি হিস্ট্রি নিব পেশেন্টের। এখানে হিস্ট্রি কিন্তু আমার কজ সিমটম এগুলো দিয়ে হবে না, কন্ট্রাসেপশনের হিস্ট্রি আমি হচ্ছে পেশেন্টের ইন্ডিকেশন কি, কোন কন্ট্রাসেপশনের ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এগুলো মাথায় রেখে আমি পেশেন্টের মোটামুটি হিস্ট্রি নিব। এখন দেখেন আমি হিস্ট্রি নিব কি যে হচ্ছে তার এজ কত, এখানে তো 26 years দেওয়া আছে। সাথে আমি হিস্ট্রি নিব যে প্রি প্রেগনেন্সি তার হচ্ছে মিস্ট্রাল সাইকেলটা কেমন ছিল, ইরেগুলার কোনো ব্লিডিং এর হিস্ট্রি ছিল কিনা, তার হচ্ছে ফাইব্রয়েডের কোনো ফাইব্রয়েড ইউটেরাসের কোনো হিস্ট্রি আছে কিনা, তার ইউটেরাইন কোনো হচ্ছে কনজেনিটাল কোনো অ্যানোমালি আছে কিনা, তারপরে হচ্ছে আপনার কোনো ডায়াবেটিস, প্রেশার বা স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কিনা, গলব্লাডার ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, আগের একটোপিকের কোনো হিস্ট্রি আছে কিনা, থ্রোম্বোএমোলিক ম্যানিফেস্টেশন কোনো হিস্ট্রি আছে কিনা, কার্ডিয়াক ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা। মোটামুটি এই হিস্ট্রি গুলা আমরা পেশেন্টের কাছ থেকে নিব, বা ব্রেস্ট ক্যান্সারের কোনো হিস্ট্রি আছে কিনা। দেন আমাদের এইম অফ কাউন্সিলিং যেটা, এইম অফ কাউন্সিলিংটা আসলে ঠিকই, এটা হচ্ছে রিস্টোরেশন অফ ম্যাটারনাল হেলথ স্ট্যাটাস বাই অ্যাট লিস্ট 2 years হচ্ছে বার্থ স্পেসিং অ্যান্ড অ্যাভয়েড রিপিটেড চাইল্ড বার্থ রিলেটেড হেলথ হ্যাজার্ড। এখন আমরা আসি যে হচ্ছে এই যে আপনার হচ্ছে মেথড অফ কন্ট্রাসেপশন, মেথড অফ কন্ট্রাসেপশন যেটা সেটা আসলে হিস্ট্রির পাশাপাশি কিছু জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করবে, যে ম্যাটারনাল যে ব্রেস্ট ফিডিং স্ট্যাটাস এটার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের কন্ট্রাসেপশন
মাটাকে দিবেন, বা হচ্ছে ম্যাটারনাল হেলথ স্ট্যাটাসটা কেমন, বা আপনার ডিউরেশন অফ কন্ট্রাসেপশন ওয়ান্টেড, এটার উপর ডিপেন্ড করবে, বা হচ্ছে নাম্বার অফ চাইল্ড কয়জন, এর উপরে ডিপেন্ড করে আমি মেইনলি কন্ট্রাসেপশনটা সিলেক্ট করতে পারবো। এখন আসি যে কি কি কন্ট্রাসেপশনটাকে দিতে পারি। আমি দিতে পারি হচ্ছে তাকে, সে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে, তো আমি হচ্ছে তাকে ল্যাকটেশনাল অ্যামিনিয়া মেথডের কথা বলতে পারি। তারপরে আপনার আমি স্টেরয়েডাল কন্ট্রাসেপশনের কথা তাকে বলতে পারি। তো এই কোশ্চেনের পরে নেক্সট কোশ্চেন ছিল যে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন তুমি কোন কন্ট্রাসেপশনটা তার জন্য প্রিফার করো। দেন আমার আনসার ছিল যে আমি তাকে হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল দেবো। তো প্রজেস্টেরন অনলি পিল, যেটা প্রজেস্টেরন অনলি পিলে আপনার হচ্ছে কেন তুমি প্রজেস্টেরন অনলি পিল সিলেক্ট করলা। তো প্রজেস্টেরন অনলি পিল আমরা জানি যে এটা হচ্ছে নো অ্যাডভার্স ইফেক্ট অন ব্রেস্ট ফিডিং অ্যান্ড নো অন অ্যান্ড অফ রেজিমেন অ্যান্ড ইট টেক ইজিলি। হ্যাঁ, তো আর এটা হচ্ছে যে কোনো সময় থেকে আমরা প্রেগনেন্সির পিরিয়ডে যে কোনো সময় থেকে আমরা হচ্ছে এটা স্টার্ট করতে পারি। দেন আমার হচ্ছে নেক্সট হচ্ছে কোশ্চেন ছিল যে এর কিভাবে হচ্ছে সে হচ্ছে পিলটা আসলে করবে, খাবে। হ্যাঁ, তো পিলটা কিভাবে খাবে, এটা হচ্ছে আপনার তার ফার্স্ট ডে অফ নিউট্রিশন থেকে হচ্ছে পিলটা খাওয়া শুরু করবে। একটা নির্দিষ্ট টাইমে, দিনে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে সে খাবে। সে কোনো ব্রেক দিবে না, কন্টিনিউয়াসলি সে খেয়ে যাবে। যদি সে কোনো পিল খেতে কোনোদিন ভুলে যায় এবং সেটা 3 ঘন্টার মধ্যে হয়, তো সে সাথে সাথে সেই পিলটা খেয়ে নেবে আর পরবর্তী পিলগুলো সে নিয়ম অনুযায়ী খাবে। আর যদি এমন হয় যে সে একদিনের একটা পিল খেতে ভুলে গেছে, তাহলে সে আপনার যখন মনে পড়বে তখন ওই পিলটা খেয়ে ফেলবে, আর তারপরে বাকি গুলো সে নিয়ম মেনে খাবে। আর এমন যদি হয় যে পরপর 2টা পিল খেতে সে ভুলে গেছে, তাহলে সে পরবর্তী 2 দিন মানে একটা পিলের সাথে আর একটা পিল, মানে 2টা করে পিল সে পরবর্তী 2 দিন খাবে, সাথে সে 7 দিনের জন্য এক্সট্রা করে সে প্রোটেকশন দিবে। সেটা হতে পারে কন্ডোম বা অ্যাবস্টিনেন্স থাকতে পারে। এটা তাকে বুঝিয়ে দিতে হবে। আর এটা কিভাবে কাজ করে, তার মানে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এটা মেইনলি হচ্ছে সার্ভাইকাল মিউকাসটাকে হচ্ছে ঠিক করে হচ্ছে স্পার্ম পেনিট্রেশন হতে দেয় না। আর আপনার অ্যাট্রফি, এন্ডোমেট্রিয়ামের অ্যাট্রফি করে এটা হচ্ছে আপনার ব্লাস্টোসিস, এটাকে ইমপ্লান্টেশন, ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশনটা প্রিভেন্ট করে। আর 2% ক্ষেত্রে এটা হচ্ছে ওভুলেশনও ইনহিবিশন করে। দেন হচ্ছে আপনার নেক্সট কোশ্চেন যেটা ছিল যে হচ্ছে আমরা কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল পেশেন্টকে দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। কখন, যদি সে নন ল্যাকটেটিং মাদার হতো তাহলে আমি দিতে পারতাম, বা 6 মাস পর থেকে আমি হচ্ছে পেশেন্টটাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুরু করতে পারবো। এখন কেন আমি এখানে দিচ্ছি না, এই পেশেন্টটাকে দিচ্ছি না, তো এই পেশেন্টটাকে কেন দিচ্ছি না, কারণ এটা মিল্ক সাপ্রেশন করতে করে, এই জন্য আমরা এই পেশেন্টকে দিচ্ছি না। আর কি কি মেথড আমি তাকে অফার করতে পারি, যেমন হচ্ছে আমি লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে তাকে আমি ইমপ্লানন অ্যাডভাইস করতে পারি, কপার ইনট্রাইটন কপার ডিভাইস অ্যাডভাইস করতে পারি, বা তাকে আমি কন্ডোম অ্যাডভাইস করতে পারি। তাহলে এখানে দেখেন যে আমি কিন্তু মেইনলি প্রজেস্টেরন অনলি পিল নিয়ে কথাবার্তা বলেছি, কারণ আমার এখানে কোশ্চেন গুলো কিন্তু প্রজেস্টেরন অনলি পিল নিয়েই ছিল। কারণ ম্যাডামের চেকলিস্টে ওই যে যেটা বললাম যে ম্যাডামের চেকলিস্টে আসলে প্রজেস্টেরন অনলি পিল রিলেটেড সবকিছু ছিল। তো যখন আমি প্রজেস্টেরন অনলি পিলের এসেছিলাম, তখন ম্যাডাম আমাকে এই কোশ্চেন গুলো করেছেন, বাকিগুলো থেকে জাস্ট নাম জিজ্ঞেস করেছেন। আচ্ছা, এখন আমরা আসি তাহলে যে হচ্ছে আমাদের আরেকটা আইওই থেকে আরেকটা স্টেশন ছিল, সেটা হচ্ছে আপনার যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট নিয়ে একটা স্টেশন ছিল। এই স্টেশনটা কি ছিল, এটা হচ্ছে আপনার একটা সিনারিও যেটা ছিল আপনার এ পেশেন্ট কাম টু ইউ উইথ 38+ weeks of pregnancy, para 1 VD, labor pain for 14 hours.
দেন হচ্ছে ম্যাডাম আমাকে আরো কিছু হিন্টস দিয়েছিলেন যে তার পারভাইজানাল এক্সামিনেশন, তার অস্টমি বেলা যে 8 দিন আর মেমব্রেন রাপচার হচ্ছে 2 hours ব্যাক, অ্যান্ড তার sagittal suture যেটা এটা হচ্ছে লাইজ ইন দা ট্রান্সভার্স যে ডায়ামিটার অফ দ্য ম্যাটারনাল পেলভিস। তো এখন তোমার ডায়াগনোসিসটা দেন আমি বলেছিলাম যে সেকেন্ড গ্রাভিডা 38+ weeks প্রেগনেন্সি উইথ প্রোলং ফার্স্ট স্টেজ অফ লেবার উইথ ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। দেন ম্যাডামের কোশ্চেন ছিল যে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। তো দেখেন নেক্সট প্ল্যান যেটা আমি বলেছিলাম যে হচ্ছে যেহেতু পেশেন্টটা প্রোলং ফার্স্ট স্টেজ অফ লেবারে আছে, তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারের যেই আমরা যেই মেইনলি যে ম্যানেজমেন্ট গুলা দিই ওইভাবেই বলেছিলাম যে হচ্ছে আমি অ্যাসিওর করবো পেশেন্টকে হচ্ছে সাপোর্টিভ কেয়ার দেবো। সাপোর্টিভ কেয়ারের মধ্যে পেশেন্টের হাইড্রেশনটা মেনটেন করবো, পেশেন্টকে এনকারেজ ফর ওয়াকিং অ্যান্ড evacuation of the bladder frequently, and give analgesia if she complain severe abdominal pain, এগুলো। আর আমরা জানি যে অ্যাক্টিভ ফার্স্ট স্টেজ অফ লেবারে আমরা হচ্ছে 30 মিনিট পর পর ম্যাটারনাল ইউটেরাইন কন্ট্রাকশন যেটা কন্ট্রাকশন ডিউরেশন, ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সিটা দেখবো। আর আপনার ফিটাল হার্ট রেটটা দেখবো 30 মিনিট পর পর। আর 4 আওয়ারলি পেশেন্টার আমি পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলা দেখবো। আর আপনার পারভাইজানাল এক্সামিনেশন করে দেখবো যে হচ্ছে সার্ভাইকাল ডায়ালেটেশনটা কেমন, তারপরে লাইটারের কালারটা কেমন, ডিসেন্ট অফ দা ফিটাল হেড হচ্ছে কতটুকু হলো, এগুলো দেখবো। এবং এই সব কিছু আমরা রেকর্ড ইন দা হচ্ছে পার্টোগ্রাফে রেকর্ড করবো। যেহেতু এটা আপনার প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার আছে, আমি কন্টিনিউয়াস একটা ফিটাল মনিটরিং করতে পারি সিটিজি দিয়ে। দেন আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে আফটার 4 hours তুমি দেখলা যে তোমার পারভাইজানাল ফাইন্ডিং fully dilated, or sagittal suture same lies in the sagittal suture transversely পাচ্ছ তুমি। দেন তোমার হচ্ছে নেক্সট তোমার প্ল্যান, তাহলে নেক্সট প্ল্যান আমার সেম যে হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করবো, দেন হচ্ছে আমি সাপোর্টিভ কেয়ার দিব, সাপোর্ট এবং পেশেন্টের 5 মিনিট পর পর আমি এখানে হচ্ছে পেশেন্টের ফিটাল হার্ট রেট মনিটর করবো, ইউটেরাইন হচ্ছে কন্ট্রাকশনটা কেমন এটা মনিটর করবো। ইউটেরাইন কন্ট্রাকশন যদি আমার এখানে হচ্ছে কম মনে হয় তাহলে আমি এখানে ফিটাল ডিস্ট্রেস যদি না থাকে তাহলে আমি এখানে আপনার হচ্ছে আমরা অক্সিটোসিন হচ্ছে ড্রিপ অগমেন্টেশনের জন্য দিতে পারি। দেন হচ্ছে আপনার এই দেন আমার হচ্ছে নেক্সট ছিল তুমি কোশ্চেন ছিল যে তুমি কতক্ষণ এখানে ওয়েট করবা। তো আমি এখানে বলেছিলাম যে আমি 30 মিনিট ওয়েট করবো, কারণ যেহেতু পেশেন্টটা মাল্টিগ্রাভিডা এবং পেশেন্টটা এখন সেকেন্ড স্টেজ অফ লেবারে আছে, তাহলে আমি এখানে 30 মিনিট ওয়েট করবো। দেন 30 মিনিট পরে তুমি যে দেখলা যে ডেলিভারি হচ্ছে না, তখন তোমার মোড অফ ডেলিভারিটা কি হবে। দেন মোড অফ ডেলিভারিটা আমার হবে হচ্ছে অ্যাসিস্টেড হচ্ছে ভ্যাজানাল ডেলিভারি। অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি আইডিয়ালি তুমি কোনটা প্রিফার করবা? আমি ভেন্টোসটা প্রিফার করবো, কারণ হচ্ছে আমরা জানি ম্যাল রোটেটেড অর নন রোটেটেড হেডে আমরা হচ্ছে আইডিয়ালি আমরা ভেন্টোসটা অ্যাপ্লাই করি। তুমি আর কি অ্যাপ্লাই করতে পারো এখানে? আমি হচ্ছে ফোরসেপস অ্যাপ্লাই করতে পারি, তবে আগে ম্যানুয়াল রোটেশন অফ দা হেড করে নিব, দেন আমি ফোরসেপস অ্যাপ্লাই করবো। দেন তুমি কি এখানে সিজার করবা? হ্যাঁ, যদি আমার ভেন্টোস বা ফোরসেপস ফেল করে, ফিটাল ডিস্ট্রেস যদি থাকে, তাহলে আমি এখানে সিজারিয়ান সেকশনে যাব। দেন ম্যাডামের কোশ্চেন ছিল ধরো পেশেন্টটা অবস্ট্রাকটেড লেবারে চলে গেছে, তো তুমি কি দেখে বুঝবা যে হচ্ছে পেশেন্টটা অবস্ট্রাকটেড লেবারে চলে গেছে? এখন অবস্ট্রাকটেড লেবারে তাহলে আমি এখানে অন জেনারেল এক্সামিনেশনে দেখবো পেতে পারি যে হচ্ছে পেশেন্ট এক্সস্টেড, ডিহাইড্রেটেড, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে। আবার
আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে পাবো যে পেশেন্টের ইউটেরাইন কন্ট্রাকশন যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি সবকিছু ঠিক আছে। দেন হচ্ছে ফিটাল হার্ট রেট যেটা, সেটা হচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে, অবস্ট্রাক্টেড পারে, আবার থাকলেও আপনার ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। এখন পারভাজিনাল এক্সামিনেশনে আমি পেতে পারি যে ড্রাই হট ভ্যাজাইনা, ভালভাল ইডিমা পেতে পারি, অ্যান্ড লার্জ যে ক্যাপুট ফর্মেশন হতে পারে বেবির। দেন তাহলে তোমার ফার্দার ম্যানেজমেন্ট কি হবে? and further management আমার আমি ফার্স্টে জেনারেল মেজার নেব পেশেন্টের জন্য। যেহেতু পেশেন্ট ডিহাইড্রেটেড, তাহলে হচ্ছে তার ডিহাইড্রেশন কারেকশন করবো। পেশেন্টের হচ্ছে মেমব্রেন রাপচার, আমি পেশেন্টটাকে অ্যান্টিবায়োটিক দিব, পেশেন্টটাকে সেটেল করব। দেন আমি হচ্ছে অপারেশনের জন্য পেশেন্টটাকে হচ্ছে রেডি করব। আমি যদি বেবি অ্যালাইভ থাকে তাহলে আমি হচ্ছে পেশেন্টটাকে সিজারিয়ান সেকশনের জন্য রেডি করবো। আর যদি হচ্ছে বেবি ডেড হয় তাহলে আমি ডিস্ট্রাকটিভ প্রসিডিউরে যাব। এখন দেন আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে এটার কি কি কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমরা জানি যে অপসের যে কোনো পেশেন্টের যখন আমরা কমপ্লিকেশন বলবো তখন দুই ভাগে বলবো, যে ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন। তাহলে ম্যাটারনাল কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েটলি মা এক্সস্টেড থাকবে, ডিহাইড্রেটেড থাকবে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তারপরে আপনার যে পিপারেন্স ডিউরিং ডেলিভারি, তার হচ্ছে পিপিএইচ ডেভেলপ করতে পারে, এটা ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। তারপরে যে পিপারেন্স সেক্সিস ডেভেলপ করতে পারে আফটার ডেলিভারি পেশেন্টের। অ্যান্ড রিমোট আমরা জানি যে জেরিটোরিয়ানারি ফিস্টুলাও যে পেশেন্টে ডেভেলপ করতে পারে। and fetal complication কি হতে পারে? fetal complication ফিটাসের অ্যাসফিক্সিয়া হতে পারে, ইন্টারটেড ফিটাল ডেথ হতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে পেশেন্টের। তাহলে মোটামুটি আপনার আমাদের এই যে সেশনটা ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট নিয়ে মোটামুটি আপনার এই কোশ্চেন গুলাই আমাদের হচ্ছে ফেস করতে হয়েছিল। দেন আমরা আসি নেক্সট আপনার হচ্ছে স্টেশনে। এটা আপনার কাউন্সিলিং স্টেশন ছিল। একটা কাউন্সিলিং স্টেশন আপনার মেইনলি আপনার এনএনকেফালিক যে বেবি নিয়ে একটা কাউন্সিলিং স্টেশন ছিল। আর আরেকটা কথা, যেটা আমাদের সময় কাউন্সিলিং কিন্তু মাত্র একটা এসেছিল, কিন্তু আমাদের আগের বার যে কাউন্সিলিং কিন্তু টোটাল 5টা এসেছিল, এবং 5টার মধ্যে 5টাই আপনার যে আইওই স্টেশন হিসেবে ওখানে ছিল। তো আমাদের এবার প্রসিডিউর কিন্তু অনেকগুলো এসেছে, 6টা প্রসিডিউর এসেছে। তো এখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে অল্টারনেটিভলি কাউন্সিলিং এন্ড প্রসিডিউর অল্টারনেটিভলি আসছে। আপনাদের জন্য কিন্তু কাউন্সিলিংটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসি আমরা যে কাউন্সিলিং এর এই যে পয়েন্ট গুলো দেখছেন, মোটামুটি এগুলো আমি জেনেসিস এর বাংলা কাউন্সিলিং বই থেকেই নিয়েছি। এই আপনি নিলে এই পয়েন্ট গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে পেশেন্টকে কাউন্সিলিং করবেন। এগুলো বলার সময় বলার দরকার নেই। আর কাউন্সিলিং ইংরেজিতে করবেন না, বাংলায় করবেন। এটা হচ্ছে আমরা বাংলায় কাউন্সিলিং করে এসেছি, ম্যাডামরা কেউ কোনো কথা বলেননি। তো হচ্ছে কারণ পেশেন্ট আপনার যে থাকবে সে তো আসলে হচ্ছে মানে বাংলায় না বললে আপনার কথা তো আসলে বুঝবে না, এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, এখন আমি আসি যে কাউন্সিলিং এ। আসসালামু আলাইকুম মা, আমি যে ডক্টর শারমিন ইয়াসমিন, আমি আপনার সাথে আপনার বাচ্চার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমি 2 নম্বর পয়েন্ট মাথায় চিন্তা করে বললাম যে মা, আপনি যে আলট্রাসোনোগ্রামের রিপোর্টটা আমাদের কাছে নিয়ে এসেছেন, সেখানে আপনার বাচ্চার কিছু সমস্যা দেখা গিয়েছে মা। আপনি মন খারাপ করবেন না এটা নিয়ে। আপনার সাথে কি আর কেউ আছে যিনি আপনার বাচ্চার সমস্যা সম্পর্কে জানতে চান? তিনিও চাইলে আমাদের আলোচনায় অংশ নিতে পারেন। দেন আমি বললাম যে আপনার যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা আমরা যেটা দেখছি, বাচ্চার যে সমস্যাটা আছে এটাকে আমরা বলি যে অ্যানেনকেফালিক ফিটাস। এই বাচ্চাগুলোর মূলত মাথার ফুলি এবং মগজটা তৈরি হয় না, এটি একটি জন্মগত ত্রুটি। এটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট।
এটা আপনার 1,000 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চা বাচ্চা এই ধরনের অসুস্থ বাচ্চা জন্মাতে পারে, এবং ছেলে বাচ্চাদের তুলনায় মেয়ে বাচ্চারা এই ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। আর মা, আপনি আপনাকে বা আপনার স্বামীকে এইটা নিয়ে দায়ী করবেন, কারণ এই রোগের আসল কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা গেছে এর পিছনে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে, যেমন পরিবেশগত কারণ দায়ী থাকতে পারে, বা কিছু ওষুধ নেওয়ার কারণে, যেমন মৃগী রোগীদের ক্ষেত্রে আমরা যে সোডিয়াম ভ্যালপ্রয়িক অ্যাসিড দিই, থ্যালিডোমাইড দিই, বা হচ্ছে আপনার মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে, বা ফলিক অ্যাসিড নামক যে ট্যাবলেটটা আছে, এটা যদি আমরা বাচ্চা গর্ভধারণের 3 মাস আগ থেকে 3 মাস পর পর্যন্ত যদি না নিই, বা পরিবারে যদি এমন বাচ্চা জন্মের ইতিহাস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের বাচ্চা জন্মাবার সম্ভাবনা থাকে। এই যে এই সমস্যাটা আল্ট্রাসোনোগ্রাম করে মোটামুটি আমরা হচ্ছে 100% ডায়াগনোসিস করে ফেলতে পারি বাচ্চার সমস্যাটা। এটার সাথে আরো কিছু সমস্যা বাচ্চার থাকতে পারে, যেমন ওপেন স্পাইনা বাইফিডা থাকতে পারে, হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, ক্লেফট লিপ থাকতে পারে, কনজেনিটাল অ্যানোমালি অফ দা হার্ট থাকতে পারে। দেন এই বাচ্চাটা আপনার মায়ের পেটে যতক্ষণ থাকে তখন বাচ্চা ঠিক মতো বেঁচে থাকে এবং নড়াচড়াও মা ঠিক মতো বুঝতে পারে, কিন্তু জন্মাবার পরে বাচ্চাটা 2 থেকে 3 ঘন্টার বেশি বাঁচে না। এই জন্য সব থেকে, যেহেতু বাচ্চাটা জন্মাবার পরে বাঁচে না, সেহেতু এটার সব থেকে উত্তম সমাধান হচ্ছে গর্ভপাত করে ফেলা। এখন আপনি যদি গর্ভপাত না করেন, তাহলে এটা দেখা যায় যে 40 সপ্তাহ পর্যন্ত বাচ্চাটা হচ্ছে পেটের মধ্যে থাকতে পারে। পরবর্তীতে প্রসব ব্যথা এটা দেরিতে উঠতে পারে। ডেলিভারির সময় বাচ্চার মুখ বের হতে পারে এবং কাঁধ আটকে যেতে পারে। ডেলিভারির পরে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এবং এই বাচ্চাটার জন্য মায়ের গর্ভে পানির পরিমাণ বেড়ে যেতে পারে, এই জন্য বাচ্চার পজিশন ঠিক না থাকতে পারে। এই সমস্যাগুলো মায়ের হতে পারে যদি আপনি দ্রুত গর্ভপাত না করান। আর এই যে গর্ভপাত করানোর জন্য আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আপনার মোটামুটি 3-4 দিন সময় লাগতে পারে। আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে মাসিকের রাস্তা দিয়ে বাচ্চাটাকে গর্ভপাত করানো। এই জন্য আমরা প্রসব ব্যথা ওঠানোর জন্য মিসোপ্রোস্টল বা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেল, যেটা এটা আপনার জরায়ের মুখে দিব। এটা প্রসব ব্যথা উঠতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনার সাথে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে একজনকে রাখতে হবে, আর আপনার রক্তের গ্রুপের একজন রক্তদাতা প্রস্তুত রাখতে হবে যদি বাচ্চা জন্মাবার পরে রক্তের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রক্তের প্রয়োজন হয়, তাহলে যাতে আমরা দ্রুত রক্তটা পেতে পারি। এখন আমরা এই যে বললাম যে হচ্ছে বাচ্চার কাঁধ আটকে যেতে পারে। বাচ্চা যদি কাঁধ আটকে যায়, তাহলে আমরা কাঁধের যে হাড়টা এটা ভেঙেও বাচ্চা ডেলিভারি করা লাগতে পারে। আর আপনাকে যে বললাম যে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যাতে অতিরিক্ত রক্তক্ষরণ না হয় সেই জন্য আমরা আমাদের সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখবো। আর আপনাকে যখন আপনাকে ছুটির কাগজে আমরা হচ্ছে সব ওষুধ, সব নির্দেশনা লিখে দিব, আর আপনার নিজ সাপ্রেশনের জন্য আমরা ওষুধ দিয়ে দিব। এই সমস্যা যেটা, এটা পরবর্তীতে যদি আপনার একজন বাচ্চা এই ত্রুটি নিয়ে জন্মায়, পরবর্তীতে এইরকম বাচ্চা হওয়ার সম্ভাবনা 5 ভাগ থাকে। আর যদি 2 জন বাচ্চা পরপর এরকম সমস্যা নিয়ে জন্মায়, তাহলে পরবর্তীতে 13 ভাগ চান্স থাকে এই ধরনের বাচ্চা জন্মাবার।
এখন এই যে আপনার যে সমস্যাটা, এটার পরবর্তীতে আপনি এই বাচ্চা গর্ভধারণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়মিত গর্ভধারণের আগের 3 মাস এবং গর্ভধারণের পরবর্তী 3 মাস নিয়মিত ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খাবেন, তাহলে 70% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাটা হয় না। আর ডাক্তার দেখাবেন, ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখবেন, ক্ষতিকারক কোনো ওষুধ খেলে সেটা বর্জন করবেন। আর মা, আপনি চিন্তা করবেন না, এই ধরনের মায়েরা পরবর্তীতে সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারে। দেন আমার লাস্ট পয়েন্ট আমরা চলে আসবো যে মা, আপনার কি আর কিছু জানার আছে? আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন? আপনার এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ সহকারে ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে মোটামুটি আপনার এই আমাদের কাউন্সিলিং স্টেশন ছিল। আর এই যে কাউন্সিলিং আপনি যে করবেন যে পেশেন্টটাকে, এখানে একজন ম্যাডাম বসে থাকবে, আর আপনি কাউন্সিলিং যে করবেন একজন আপু বসে থাকবে। তো আপুকে কাউন্সিলিং করবেন, উনি আপনার যদি কোনো পয়েন্ট বাদ যায় তাহলে আপু আপনাকে হিন্টস দিবে, এবং ম্যাডামও আপনাকে দেখা যায় কোনো পয়েন্ট বাদ গেলে আপনাকে কোশ্চেন করলো, আপনার মাথা থাকলে সেটাও আপনি আনসার দিতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমাদের তাহলে প্রসিডিউর গেল, কাউন্সিলিং গেল। এখন আমরা আসি আমাদের পার্টোগ্রাফে। পার্টোগ্রাফ আপনার এই যে এখানে দেখেন আমাদের একটা পার্টোগ্রাফ মানে কোশ্চেন ছিল যে আপনার পেশেন্টের নাম, কখন ভর্তি হয়েছে পেশেন্টটা, রাপচার মেমব্রেন কখন হয়েছে, পেশেন্টটা আমাদের কাছে যখন এসেছে যে একটার দিকে এসেছে পেশেন্টটা, 3টার দিকে এসেছে পেশেন্টটা, একটার দিকে তার মেমব্রেন রাপচার হয়েছে, আর আপনার 3টার আমাদের কাছে যখন এসেছে তখন সার্ভাইকাল ডাইলেশন পেয়েছি 5 সেন্টিমিটার। তার মানে কি পেশেন্টটা অ্যাক্টিভ লেবারে চলে গেছে। ফিটাল হেড প্যালপেবল পাচ্ছি, 3 পিপ প্যালপেবল পাচ্ছি ফিটাল হেড। ফিটাল হার্ট রেট দেওয়া আছে, কন্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমরা এখানে পার্টিকুলার প্লট করব। আর দেখেন ঠিক 7টার দিকে মানে 4 ঘন্টা পরে আবার সব ফাইন্ডিংস দেওয়া আছে। এখন আমরা আসি যে আমাদের পার্টোগ্রাফটা। আচ্ছা, এখানে দেখেন যে উপরে আসলে সব পেশেন্টের যে আইডেন্টিফিকেশনের জন্য যে ইনফরমেশন সবকিছু লেখা আছে। আর আপনার এই যে পার্টোগ্রাফ প্লটিং, আমরা জানি যে পার্টোগ্রাফ প্লটিং আমরা সব সময় আপনার দিয়ে শুরু করব। আপনার সার্ভাইকাল ডাইলেটেশন যেটা আছে, সার্ভাইকাল ডাইলেটেশন দিয়ে শুরু করব। তাহলে এখানে আমরা দেখলাম যে পেশেন্ট আমাদের কাছে এসেছে যে 5 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন নিয়ে। তাহলে আমি অ্যালার্ট লাইন বরাবর অবশ্যই প্লট করব। আর অ্যালার্ট লাইন বরাবর যে প্লট করব, আচ্ছা, তাহলে অ্যালার্ট লাইন বরাবর যে প্লট করলাম, সবকিছু অ্যালার্ট লাইন থেকে এখন আমি ডানে বসাবো। তাহলে ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড মেইনলি আমরা পার অ্যাবডোমিনালি দেখবো। পার অ্যাবডোমিনালি কি, আমি 5টা আঙ্গুল অ্যাবডোমিনে বসাবো। ফিটাল হেড যেটা, এটা প্যালপেট করে দেখবো যে আমি কতটুকু পাচ্ছি, 5 ভাগের কতটুকু অ্যাবডোমিনে পাচ্ছি, সেই অনুযায়ী আমি প্লট করবো। তাহলে এখানে 3 পিপ দেওয়াই আছে। তাহলে আমি এই যে 3 পিপের ঘরে প্লট করলাম সার্কেল দিয়ে। দেন আমি ম্যাটারনাল কন্ট্রাকশন, ওখানে আপনার 10 মিনিটে 2টা কন্ট্রাকশন ছিল, এবং 20 থেকে 40-এর মধ্যে যদি আমি কন্ট্রাকশন পাই তাহলে আপনার এরকম ক্রস দিয়ে আমি আমার যে গ্রাফ ফিল আপ করবো। ম্যাটারনাল পালস বিপি যেগুলো দেওয়া আছে, ফিটাল হার্ট রেট দেওয়া আছে, সেটা আমি একদম এই যে সার্ভাইকাল ডাইলেশনের ঘরটা ফিল আপ করলাম, এখান থেকে সবকিছু রাইটে প্লট করবো। দেন দেখেন আমি 4 ঘন্টা পরে 7টার দিকে আবার আপনার সার্ভাইকাল ডাইলেটেশন যেটা, এটা ছিল আপনার 9 সেম। তো 9 সেম এটাও কিন্তু অ্যালার্ট লাইন বরাবর আমার পড়ে গেছে। দেন আমি এই যে অ্যালার্ট লাইন বরাবর বাকিগুলো বসিয়েছি। এখানে কিন্তু দেখেন আমার ফিটাস কিন্তু বাচ্চা কিন্তু ভালো আছে,
কারণ হচ্ছে এখানে অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার, মোল্ডিং মাত্র 2+, ফিটাল হার্ট রেট ভালো আছে 150। দেন হচ্ছে আমি বাকিগুলো ইউটেরিন কন্ট্রাকশন আগের থেকে বেড়ে গেছে, যে আমরা 10 মিনিট এখন 3টা কন্ট্রাকশন পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা জানি যে অ্যালার্ট লাইন বরাবর বা অ্যালার্ট লাইন থেকে লেফট সাইডে যদি হচ্ছে আপনার আমি আমার সার্ভাইকাল যে ডায়ালেটেশন এটার প্লটিংটা হয়, তার মানে এটার হচ্ছে প্রোগ্রেসটা ভালো। আর যদি আপনার অ্যালার্ট লাইন থেকে রাইট বা অ্যাকশন লাইনের দিকে যায়, তাহলে এটার জন্য আমাদের হচ্ছে পরবর্তী মেজারে যেতে হবে। তো আমাদের এই প্লটিংটা ছিল, প্লাস হচ্ছে কমেন্ট কি নিচে হচ্ছে কমেন্ট দেওয়া ছিল, তো আমরা দেখে বুঝতে পারছি এটা আসলে স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস অফ লেবার। তাহলে মোটামুটি আমাদের আপনার পার্টোগ্রাফ যেটা এটা মোটামুটি শেষ। এখন আসি আপনার হচ্ছে প্রসিডিউর যেটা, যে আপনাদের আগে যেটা বললাম যে প্রসিডিউরের মধ্যে 3টা স্টেপে আমরা 3টে স্টেপ মেইনলি আমরা মাথায় রেখে প্রসিডিউরটা হচ্ছে করবো। প্রি প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনার আমি আরো কিছু আপনাদের জন্য স্লাইড নিয়ে এসেছি। এটা হচ্ছে যে জানুয়ারি আপনার 24-এ যেই আমাদের অস্থির কোশ্চেন গুলা ছিল, স্টেশন গুলা ছিল, ওইগুলার স্লাইড নিয়ে এসেছি। আর আপনার হচ্ছে জুলাই 23-এ আপনার যেই কোশ্চেন গুলো অস্থির থেকে ছিল সেইগুলোর কিছু স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইগুলো দেখলে আসলে আপনার জন্য ডিসিশন নেওয়া ইজি হবে, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কি পড়তে হবে বা হচ্ছে কত পড়তে হবে। আচ্ছা, আর আমি মোটামুটি আপনার 3টা প্রসিডিউর এখন হচ্ছে দেখিয়ে দিব। আর হচ্ছে বাকি আমাদের নেক্সট হাব যেটা, তাহলে টোটাল 8টা স্টেশন আমি হচ্ছে কাভার করবো টোটাল। আর হচ্ছে নেক্সট হাব যেটা 7টা স্টেশন, এটা পরবর্তীতে আমাদের যে আপু আছেন, তৃপ্তি আপু, উনি নেবেন। হ্যাঁ, হ্যাঁ, কোথায় সুবিধা হবে? একবার দেখানো যাবে? আপু কথা বোঝা যাচ্ছে না। বলছি লাস্টের দিকে যে স্লাইড গুলো দেখাচ্ছিলেন একটা একটু দেখতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আপু, অবশ্যই। আর আপু আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি প্রসিডিউরটা শেষ করি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, এই যে আপু এর পরেরটা, এই যে এটা হচ্ছে 24 জানুয়ারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 24 জানুয়ারি। ক্যামেরাটা মনে হয় ক্যামেরাটা ঘুরে দেন। আপু স্লাইড কি চেঞ্জ করে দিব? জি আপু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর এই পরের যেটা এটা দেখালে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে প্রসিডিউর, যে 3টা প্রসিডিউর আমি দেখাবো, এই 3টা হচ্ছে শুরু করি। ফার্স্টে আমি আপনাদেরকে ফোর্সেপ ডেলিভারি যেটা, এইটা দেখাই। এর কি এখানে দেখা যাবে?
তাহলে আমি এখন হচ্ছে প্রসিডিউর দেখাচ্ছি। আমি হচ্ছে বললাম, তাহলে আমি ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে ফরসেপস ডেলিভারিটা। ফরসেপস ডেলিভারির মধ্যে তাহলে আমি প্রি প্রসিডিউর কি বলবো? এট ফার্স্ট আই গ্রিট দ্য পেশেন্ট, ইন্ট্রোডিউস মাইসেলফ, কাউন্সিল and reassure the patient and explain the patient about what I'm going to. Then I check that the presence of third person, privacy, good light source, evacuation of the bladder, and take consent. And I also ensure the presence of my assistant, neonatologist. Then I check my logistic. Logistic কি এখানে আমার লাগবে হচ্ছে a pair of obstetric forceps and episiotomy kit, wash kit, and equipment for baby resuscitation. Then I take the patient at the edge of the bed in lithotomy position, and I prepare myself surgically. দেন এইটা মোটামুটি আমাদের হচ্ছে প্রি প্রসিডিউরের মধ্যে। তো এই কথাগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রসিডিউরে ঘুরে ফিরে একই রকম হবে, যেটা যেটা আমাদের লাগবে সেটা বলবো, আর যেটা লাগবে না সেটা আমরা বাদ দিয়ে দিব। দেন আমরা আসি হচ্ছে প্রসিডিউরে। প্রসিডিউরে at first I give লজিস্টিক, যেটা লজিস্টিক যখন বলবেন সাথে হচ্ছে আমরা হচ্ছে চেক করে নিব, যদি এক্সট্রা কিছু থাকে আমার দেখা যাচ্ছে বাদ পড়ে গেল, তখন আমরা হচ্ছে আপনার দেখে বলে দিব যে আমাদের যে আরো কিছু বাদ গেল কিনা এগুলো। তাহলে হচ্ছে at first I give them হচ্ছে perineal wash, then trap the patient and do pervaginal examination that whether it fulfill the criteria of forceps delivery or not. Then I prepare my forceps blade that is locked together and fit well or not. Then I lubricate the blade and then I hold the left blade with my left hand, and লেফট ব্লেড সবসময় হচ্ছে মায়ের যেটা লেফট থাকবে সেটা আমাদের হচ্ছে লেফট ব্লেড হবে, and left blade with my left hand, and place my finger of right hand with the vagina and introduce the forceps blade in between the fetal head and my finger. Then after application of forceps blade, then I depress the handle to the perineum and ask my assistant to hold it. Then I apply the right blade in the same procedure, and then lock the blade and hold it the handle by placing my middle finger in between the shank and my middle and my ring and index finger on the either side. Then I give traction at first horizontally backward, then upward and forward toward mother abdomen. And during this time, my ask my assistant to give continuous perineal guard, and in between contraction, she check fetal heart rate, and when crowning occur, then I give episiotomy. Then after delivery of the fetal head, I unlock the forceps blade. At first the right one, then the left one. Then I deliver the rest of the body in lateral flexion. Then I hand over the baby to the neonatologist for resuscitation. Then I manage the active stage, third stage actively. Then I check the perineum and cervix for any tear, and দেন আমি চলে যাব যে রিপেয়ার এপিসিওটমি, and then আমি চলে যাব পোস্ট প্রসিডিউরে, যে I unlock the all instrument and keep them into chlorine solution, and thanks mother and reassure her, and give perineal wash
and to cover her and reposition her and keep her under observation and keep everything record. মোটামুটি আপনার এটা হচ্ছে যে পোস্ট প্রসিডিউর মোটামুটি দেখা যাবে যে প্রত্যেকটা প্রসিডিউরেরই পোস্ট প্রসিডিউর গুলা মোর অর লেস একই রকম থাকবে। তাহলে আমাদের এখানে আপনার হচ্ছে আপনার ফোর্সেস ডেলিভারি যেটা সেটা শেষ হলো। এখন আমি দেখাবো যে হচ্ছে ক্যাথেটারাইজেশন। তাহলে হচ্ছে আমাদের ক্যাথেটারাইজেশনটা আপনার হচ্ছে সেম। আমি হচ্ছে আপনার প্রি প্রসিডিউরের মধ্যে কিছু কথাবার্তা বলবো, প্রসিডিউরের মধ্যে কিছু কথাবার্তা বলবো আর পোস্ট প্রসিডিউরের মধ্যে কিছু কথাবার্তা বলবো। এখন প্রি প্রসিডিউরের মধ্যে কি বলবো যে হচ্ছে যে at first I greet the patient and introduce myself and counsel and explain the patient about what I'm going to do. Then I ensure the presence of third person, privacy, good light source, and এখানে যেমন আমরা evacuation of bladder বলবো না, কারণ এখানে তো আমি ক্যাথেটার করছি। আর I ensure the presence of my assistant and take consent. Then I ensure the present check my logistic, the wash kit, the catheter with Eurobag, 10 cc distilled water, and 10 cc which is disposable syringe and Jesuken jelly. Then to keep the patient at the bed on dorsal position with proper exposure, and I prepare myself with washing my hand and wearing the gloves. Then আমি চলে আসি প্রসিডিউরে সেম আমি হচ্ছে give perineal wash, then পেরিনিয়াল ওয়াশ আমরা জানি যে পেরিনিয়াল ওয়াশ আমরা দিব যে হচ্ছে প্রথমে একটা কটন বল একটা ল্যাবিয়ামে জোড়াতে দিয়ে ফেলে দেবো উপর থেকে নিচে, পরেরটা আবার অ্যানাদার সাইডে দিব এবং মাঝখান দিয়ে একটা দিয়ে আমি ফেলে দিব। টোটাল 3টা কটন বল এখানে আমরা ইউজ করবো। দেন আমরা আসি যে হচ্ছে দেন আই প্লেস মাই লেফট হ্যান্ড টু লেফট ফিঙ্গার অফ লেফট হ্যান্ড টু অ্যাপার্ট দ্য ল্যাবিয়া মেজোরা and ask my assistant to give the catheter with Eurobag aseptically. And I hold the catheter 4 centimeter below the eye with medium size artery forceps. With medium size artery forceps, then I take lubricant at the tip of the catheter. Then I introduce the catheter into the external urethral meatus. Then after introduction, insertion, I check that passage of urine or not. Then ask my assistant to inflate the balloon with distilled water. Then I check the catheter that it fit well or not. Then after checking, I fix it in the maternal thigh with adhesive tape. Then আবার আমরা হচ্ছে পোস্ট প্রসিডিউরে চলে আসবো যে থ্যাঙ্কস মাদার, অ্যাসিওর হার and remove my gloves and keep them into chlorine solution and keep everything record. এই তো, তাহলে আমাদের মোটামুটি আপনার হচ্ছে ক্যাথেটারাইজেশন শেষ। এখন আসি এমভিএ প্রসিডিউর যেটা এখানেও সেম। আমি আপনার প্রি প্রসিডিউর যেটা সেম কথাবার্তা বলবো যে at first I greet the patient and introduce myself and counsel the patient, reassure the patient and explain the patient about what I'm going to do. And I ensure the presence of third person, privacy, good light source, take consent, evacuation of the bladder, and then I ensure before starting my procedure, I ensure that the size of the uterus must be below 12 weeks. And I before 30 minutes of procedure, I give analgesia to the patient. Then I ensure then I take my logistic MVS syringe with cannula, then wash kit, ball saline,
কাসকস হচ্ছে বাইভাল স্প্রেগুলাম, এগুলো আমি আমার লজিস্টিক চেক করে নিব। দেন আই keep the patient at the edge of the bed in lithotomy position and I prepare myself surgically. Then I prepare the এমভিএ সিরিঞ্জ। যদি এমভিএ সিরিঞ্জ আপনার প্রিপেয়ার করা না থাকে তাহলে এটা আপনাকে বলতে হবে যে এমভিএ সিরিঞ্জ আমি হচ্ছে প্রিপেয়ার করব। দেন হচ্ছে এই যে লক ভালভ যেটা, হ্যাঁ পিন্স ভালভ যেটা, পিন্স ভালভ আমি হচ্ছে লক করব, একসাথে দুইটা লক করতে হবে। তাহলে লক দ্য পিন্স ভালভ এন্ড পুল ব্যাক দ্য প্লাঞ্জার। এটা হচ্ছে আপনার প্লাঞ্জার, পুল ব্যাক দ্য প্লাঞ্জার এন্ড এটা হচ্ছে পুল ব্যাক দ্য প্লাঞ্জার আপ টু দ্য প্লাঞ্জার আর্ম লক। হ্যাঁ, প্লাঞ্জার আর্ম লক করা পর্যন্ত আমি এটাকে আপনার হচ্ছে পুল করবো, হ্যাঁ পুল ব্যাক করবো। দেন আই স্টার্ট মাই প্রসিডিউর। তাহলে প্রি প্রসিডিউর আমার গেল। এখানে এবার আমি আসি প্রসিডিউরে। প্রসিডিউরটা সেম, যে হচ্ছে আই গিভ verbal wash, wrap the patient, do bimanual examination to assess the size of the uterus and position of the uterus. Then I insert Katzpol's Bible speculum into the vagina and fix it. Then I remove clotted blood from the cervix, if any. Then I to hold the if paracervical block need, then I give paracervical block. Then I hold the anterior lip of the cervix with valsalum gently. Gently valsalum দিয়ে ধরলাম। Then আমি then I insert cannula into the uterus up to the fundus, small size cannula up to the fundus to measure the size of the uterus. Then I remove it. Then I remove the cannula and I insert the appropriate size cannula, then appropriate size cannula up to the fundus and slightly withdraw it. Then I attach the MBA syringe with the cannula and with the cannula and rotate the MBA syringe on 80 degree, 2 and 10 o'clock position. Forward and backward movement. Then when the syringe fill to more than half with the product, then I open the then I again close the pins valve and remove it in a strainer, and then I again repeat the procedure up to sign up to completion. আমরা জানি যে sign up completion হচ্ছে pink foam into the when pink foam come into the cannula without any tissue and dipping sensation with the cervix, the cannula and feel of BT sensation. এগুলো আসছে sign up completion আমরা বুঝবো। Then after sign up completion, I remove all the instrument and keep them into chlorine solution and do bimanual examination to again assessment of the size of the uterus and firmness of the uterus and check the product and send them for histopathological examination. Thanks mother and reassure her and give wash her perineum and reposition wash her perineum and cover her and repositioning her and keep her under observation and advise her for contraception and advise her to come immediately when she faces prolonged bleeding or prolonged cramping or fever or fever with chill. Then I with this I complete my procedure. তাহলে মোটামুটি আমাদের এখানে আপনার হচ্ছে 3টা প্রসিডিউর শেষ। এখন আপনাদের কি আর কিছু জানার আছে? আর কোনো কোশ্চেন আছে?